বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হলঙ্গা কলেজে আয়োজিত অ্যাকাউন্টিংয়ের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব হোল্ডিং কোম্পানি। তো হোল্ডিং শব্দ থেকে আমরা বুঝতে পারি যে একটা কোম্পানিকে হোল্ড করে, অর্থাৎ একটা কোম্পানি যখন অন্য একটা কোম্পানির 50% অধিক শেয়ার কিনে নেয়, তখন যে কোম্পানিটি কিনে নিল সেটা হচ্ছে হোল্ডিং কোম্পানি, আর যাদের কোম্পানিটা কিনে নেওয়া হচ্ছে সেটা হচ্ছে কি, সাবসিডারি কোম্পানি। তো আজকে এই কোম্পানিগুলো নিয়ে আমরা কী করব, আলোচনা করব আর কি। তো এইখানে কয়েকটা জিনিস তোমার কিন্তু কি জানতে হবে। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে ক্যান্সেলেশন অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড শেয়ার ক্যাপিটাল। এইটা একটু আইডিয়া থাকতে হবে তোমাকে। অর্থাৎ এখানে যদি কনসোলিডেটেড ব্যালেন্স শিট প্রস্তুতের সময় কেবলমাত্র প্রধান কোম্পানির শেয়ারই প্রদর্শন করতে হবে, এতে অধীনস্থ কোম্পানির মূলধন প্রদর্শন করা যাবে না। কারণ কনসোলিডেটেড ব্যালেন্স শিট প্রস্তুতকালে পারস্পরিক লেনদেনসমূহ সমূহ প্রথমেই বাদ দিতে হয়। এ কারণেই প্রধান বা হোল্ডিং কোম্পানির বইয়ে প্রদর্শিত সাবসিডিয়ারি কোম্পানির দফাটি এবং অধীনস্থ কোম্পানির বইয়ে প্রদর্শিত মূলধন দফাটি কাটাকাটি করে বাদ দিতে হবে। তাহলে এক নম্বর হচ্ছে যে বিনিয়োগ মানে কী করতে হবে, শুধু শেয়ার দেখাতে হবে হোল্ডিং কোম্পানি। দুই নম্বর যে ইয়েটা আমরা জানবো সেটা হচ্ছে যে প্রাক অধিকার বা প্রি রিকোয়েজিশন এবং পোস্ট রিকোয়েজিশন প্রফিট যেটা হয় আর কি। অর্থাৎ যে কথাটা মাথায় রাখতে হবে যে আমরা যে কনসোলিডেটেড ব্যালেন্স শিট যে তারিখে প্রস্তুত করি, সেখানে একটা প্রি রিকোয়েজিশন এবং পোস্ট রিকোয়েজিশনের বিষয় আছে, এবং এই দুইটার প্রফিটও কিন্তু কী করতে হয়, আলাদা করে ক্যালকুলেশন করতে হয় আর কি। এখানে যেটা লক্ষণীয় বিষয় যে ডেট অফ অ্যাকুইজিশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর ওপর ভিত্তি করেই কিন্তু কী হচ্ছে, এই দুইটা মুনাফা ভাগ হচ্ছে। শেয়ার ক্রয় পূর্ব তারিখ পর্যন্ত কোম্পানির উদ্বৃত্তপত্রে প্রচলিত সব ধরনের মুনাফা হচ্ছে প্রি অ্যাকুইজিশন প্রফিট। অর্থাৎ যেই তারিখে আমি শেয়ারটা পারচেস করছি তার আগের দিন পর্যন্ত সব মুনাফাই কি, প্রি অ্যাকুইজিশন প্রফিট। আর আমি যেদিন ক্রয় করলাম তারপর থেকে কনসোলিডেটেড ব্যালেন্স শিট করার দিন পর্যন্ত যে প্রফিট, সেটা হচ্ছে কি, পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। অ্যান্ড হোল্ডিং কোম্পানি কর্তৃক শেয়ার ক্রয়ের তারিখে অধীনস্থ কোম্পানির উদ্বৃত্তপত্রে প্রদর্শিত নিচের যে দফাগুলো, এগুলি হচ্ছে কি প্রি রিকোয়েশন প্রফিট বা মূলধনী মুনাফা হিসাবে আসবে। এগুলো একটা হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ, শেয়ার প্রিমিয়াম, জেনারেল রিজার্ভ, এনি অ্যাকুমুলেটেড ফান্ড, ক্রেডিট ব্যালেন্স অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, আন্ডার ভ্যালুয়েশন অফ অ্যাসেট, ডিভিডেন্ড আউট অফ প্রি অ্যাকুইজিশন প্রফিট, প্রপোজ ডিভিডেন্ড অন দ্য ডেট অফ পারচেস, ক্যাপিটাল রিডামশন রিজার্ভ অ্যাকাউন্ট, আর ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড। অর্থাৎ এই যে আইটেমগুলো বললাম, এগুলি হচ্ছে কি প্রি অ্যাকুইজিশন প্রফিট। আর কনসোলিডেটেড ব্যালেন্স শিট করার লক্ষ্যে প্রতিটি হিসাবকে ডেবিট করে মোট লাভের যতটা অংশ সংখ্যালঘুদের প্রাপ্য ততটা মাইনরিটিদের দিয়ে, আর যতটুকু হোল্ডিং কোম্পানির প্রাপ্য ততটুকু মূলধন সঞ্চিতি বা সুনাম হিসাবে ক্রেডিট করতে হবে। আর ক্রেডিট করলে এটা কী হয়ে যাবে, বাতিল করে হোল্ডিং কোম্পানির অ্যাকাউন্টে চলে আসবে। আর শেয়ার ক্রয়ের তারিখের পরবর্তীতে অর্জিত যে মুনাফা, সেটাকে রেভিনিউ প্রফিট বলে। তাই এখন দেখা গেছে যে ডেট অফ অ্যাকুইজিশনের পরবর্তী সময় উদ্বৃত্তপত্র প্রস্তুতির দিন পর্যন্ত যে মুনাফা, সেটাই হচ্ছে কি রেভিনিউ প্রফিট। এই জাতীয় মুনাফা হোল্ডিং কোম্পানি ও সংখ্যালঘু তাদের যে ইন্টারেস্ট থাকে ওই অনুপাতে কী করতে হবে, ভাগ করে দিতে হবে আর কি। আর এটা হচ্ছে প্রি অ্যাকুইজিশন লস, এটা প্রফিটের ঠিক বিপরীত আর কি। যে অর্থাৎ যেদিন আমরা ডেট অফ যে রিকুইজিশন আছে তার আগের দিন পর্যন্ত যে ক্ষতিগুলো থাকে সেগুলো হচ্ছে প্রি অ্যাকুইজিশন লস। এগুলো হচ্ছে যেমন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিট ব্যালেন্স, ডিসকাউন্ট অন শেয়ার, ওগুলো আর কি। এখন এই ধরনের যদি মূলধন মুনাফা যেমন সুনাম মূলধন সঞ্চয় সমন্বয় করা হয়, তাহলে এটা কিন্তু কি হোল্ডিং কোম্পানি স্বার্থের অনুপাতে ভাগ করে দিতে হবে। অর্থাৎ তাদের যে শেয়ার আছে তারা এটা নিবে, আর মাইনরিটিদেরও যে অংশ আছে, মানে ওইটা একই প্রফিটের বিপরীত মুনাফাটা যেভাবে ভাগ করছি তার বিপরীতভাবে কী করতে হবে, এটা লসটাকে ভাগ করতে হবে। তাহলে এই লাভ লস কিন্তু একই অনুপাতে যাবে, যে হোল্ডিংয়ের ভাগ হোল্ডিং কোম্পানি আর মাইনরিটির অংশটা তাদের অনুপাতে যাবে। আর মাইনরিটি ইন্টারেস্ট যদি ক্যালকুলেশন করতে হয়, অর্থাৎ মাইনরিটি ইন্টারেস্ট আমি আগেই বলছি যে 50% কম শেয়ার যারা থাকলো তারাই টোটালি মাইনরিটি। আর যদি পুরোটা কিনে নেয় তাহলে কিন্তু মাইনরিটি থাকে না। কিন্তু প্রধান কোম্পানি যদি 50-এর অধিক 100-র কম, তাইলেই কিন্তু মাইনরিটি ইন্টারেস্ট সৃষ্টি হয়। মাইনরিটি ইন্টারেস্টে নর্মালি
নিম্নোক্ত 5টি জিনিসকে ক্যালকুলেশন করতে হয়। একটা হচ্ছে অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, বোনাস শেয়ার, ক্যাপিটাল প্রফিট অর লস, রেভিনিউ প্রফিট অর লস। এই 5টা জিনিস ক্যালকুলেশন করেই মাইনরিটিদের কী আসবে শেয়ারটা আমরা জানতে পারবো আর কি। তারপর আমাদের আরেকটা জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে গুডউইল অর ক্যাপিটাল রিজার্ভ। সেটা হচ্ছে যে আমরা যদি কনসোলিডেটেড ব্যালেন্স শিট প্রস্তুতকালে সুনাম বা ক্যাপিটাল রিজার্ভ নির্ণয়ের বিষয়টি গুরুত্বপূর্ণ। হোল্ডিং কোম্পানি যদি যে মূল্যে অধীনস্থ কোম্পানির শেয়ারগুলো অর্জন করছে তা যদি উদ্বৃত্তপত্রের সম্পত্তি পাশে বিনিয়োগ হিসেবে দেখায়, আর কনসোলিডেটেড উদ্বৃত্তপত্র তৈরির সময় এই বিনিয়োগগুলোকে আর কিন্তু প্রদর্শন করা হয় না। হোল্ডিং কোম্পানি প্রকৃতপক্ষে এটিকে তার ফেস ভ্যালু ও মূলধনী মুনাফার সাথে সমন্বয় করে, এখন সেটা এটা সমহারে হইতে পারে, প্রিমিয়াম হইতে পারে, ডিসকাউন্টও হতে পারে আর কি। তাত্ত্বিকভাবে মনে করা হয় যে হোল্ডিং কোম্পানির অধীনস্থ কোম্পানির শেয়ার সমহারে বা সমমূল্যে ক্রয় করে থাকে, কিন্তু বাস্তবে কম বা বেশি দিতে হয়। যদি শেয়ার ক্রয় অধিহারে হয়ে থাকে তবে বিনিয়োগের মূল্য সর্বদা এর প্রকৃত মূল্য থেকে বেশি হবে, সেখানে গুডউইল সৃষ্টি হবে। আর যদি কম মূল্য হয় সেখানে কী হবে, ক্যাপিটাল রিজার্ভ সৃষ্টি হবে। এইভাবেই কিন্তু কী করতে হবে, গুডউইল আর ক্যাপিটাল রিজার্ভের দেখাতে হবে। গুডউইল হলে এটা সম্পদ পাশে, ক্যাপিটাল রিজার্ভ হলে এটা দায় পাশে কী করতে হবে, শো করতে হবে। আর হোল্ডিং কোম্পানির যে সঞ্চিতি, যে কনসোলিডেটেড ব্যালেন্স শিট করতে মানে যে সেটা তাদের সঞ্চিতিগুলো কিন্তু থাকবে, এটা অক্ষত থাকবে, কারণ এটা কিন্তু আসলে চেঞ্জ হবে না। কিন্তু মাইনরিটি যে কোম্পানি বা সাবসিডিয়ারি কোম্পানির এটা কিন্তু কি ব্যানিশ হয়ে যাবে, এটা দুই পার্টির মধ্যে। আর পারস্পরিক লেনদেন যদি থাকে আর কি, তাহলে দুই পার্টি থেকে এটা কী করতে হবে, বাদ দিতে হবে। হোল্ডিংয়ে এবং ইয়ে থেকে বাদ দিয়ে এটা ক্যালকুলেশন করতে হবে। তারপরে অধীনস্থ কোম্পানির সম্পত্তি এবং দায়ের পুনর্মূল্যায়ন প্রয়োজন হলে করতে হবে। সম্ভাব্য দায়ও লিখতে হবে। তারপরে প্রি অ্যাকুইজিশন লসকে হিসাব করে দিতে হবে যে হোল্ডিংয়ে কয়টা, সাবসিডিয়ারি কয়টা। তারপরে ব্যাংক হিসাব সমন্বয় করতে হবে। যদি হোল্ডিং কোম্পানি অধীনস্থ কোম্পানি বিভিন্ন ব্যাংকে তাদের হিসাব রাখতে পারে, ব্যাংক হিসাবে যে আর কিছু ব্যাংকের অনুকূলে থাকতে পারে, প্রতিকূলেও থাকতে পারে। অনুকূলের যে সম্পত্তি পাশে, প্রতিকূলের যে দায় পাশে দেখাতে হবে। আর চলতি হিসাবের যে সমন্বয় আছে সেগুলো করতে হবে। সেটা হচ্ছে যে কনসোলিডেটেড ব্যালেন্স শিট প্রস্তুতকালে চলতি হিসাবে সমন্বয় করতে হবে। হোল্ডিং কোম্পানির সাথে অধীনস্থ কোম্পানির পারস্পরিক লেনদেন হিসাবে অনেক সময় চলতি হিসাবের মাধ্যমে সম্পন্ন হয় আর কি। কারণ সেটা চলতি হিসাবের অবলুপ্তি মানে অর্থাৎ এটা হিসাবের বইতে নিয়ে আসতে হবে। তা বোনাস শেয়ার বা স্টক ডিভিডেন্ড এটাও কিন্তু কি রাখতে হবে। বোনাস শেয়ার তথা স্টক ডিভিডেন্ডের প্রাক অধিকার মুনাফা বা সঞ্চিতি থেকে প্রদান করা যায়, আবার পরের মুনাফা থেকেও প্রদান করা যায়। তো এটা কিন্তু হিসাবভুক্ত রাখতে হবে। তাহলে হোল্ডিং কোম্পানি করতে গেলে আমার এই কয়টা জিনিস আগে বিবেচনায় নিয়ে যে আমার যে স্টেপ বাই স্টেপ করতে হবে। প্রথম করতে হবে যে হোল্ডিং কোম্পানির অঙ্কের ক্ষেত্রে অধিকাংশ সময় শুধুমাত্র কনসোলিডেটেড ব্যালেন্স শিট প্রস্তুত করতে হয়। সুতরাং প্রথমে মন থেকে এই ধারণা বুঝতে হবে যে হোল্ডিং এবং সাবসিডিয়ারি দুটো পৃথক কোম্পানি। এটা কিন্তু বাদ দিয়ে মনে রাখতে হবে যে কোম্পানিদের সম্পত্তি ও দায়ের ভিত্তিতে একটা মাত্র কনসোলিডেটেড ব্যালেন্স শিট প্রস্তুত করতে হবে, দুইটার না। এটা ফার্স্ট মনে রাখতে হবে। 2 নম্বর হচ্ছে যেহেতু দুটি কোম্পানির আলাদা অস্তিত্ব থাকলো না, সেহেতু সংশ্লিষ্ট দুটি উদ্বৃত্তের মধ্যে যে পারস্পরিক নিজেদের মধ্যে দেনাপানা আছে তা বাদ দিতে হবে বা মুছে ফেলতে হবে। 3 নম্বর হচ্ছে উদ্বৃত্তপত্র প্রস্তুতির আগে ওয়ার্কিং করতে হবে। ওয়ার্কিংয়ের মধ্যে অধীনস্থ কোম্পানির কত অংশ হোল্ডিং নিছে এবং কত অংশ অধীনস্থ কোম্পানি আছে নির্ণয় করে তারপরে অধীনস্থ কোম্পানির নিজেদের অংশকে মাইনরিটি ইন্টারেস্ট বলে গণ্য করতে হবে। যেটা সাবসিডিয়ারি কোম্পানি ছিল এখন এটার মাইনরিটি ইন্টারেস্ট হয়ে যাবে। 4 হচ্ছে অধীনস্থ কোম্পানির লাভ বা মুনাফা অথবা জেরকে মুনাফা ও মূলধন জাতীয়, অর্থাৎ এখানে যেটা মুনাফা জাতীয় আছে মূলধন জাতীয় সেটা আলাদা করে দেখাতে হবে। হোল্ডিং কোম্পানি কর্তৃক যে তারিখে অধীনস্থ কোম্পানির শেয়ার ক্রয় করা হবে তার পূর্বের সব লাভকে মূলধনী লাভ এবং ক্ষতিকে মূলধনী ক্ষতি ধরতে হবে। আর হোল্ডিং কোম্পানি কর্তৃক অধীনস্থ কোম্পানির শেয়ার ক্রয়ের পরবর্তী যে দিন থেকে যে মুনাফা বা ক্ষতি সেটা সবসময় কী হবে, রেভিনিউ টাইপ বা মুনাফা জাতীয় লাভ ও ক্ষতি বলে বিবেচিত হবে। আর কোনটা তাহলে মূলধন জাতীয় লাভ ক্ষতি, কোনটা মুনাফা জাতীয় লাভ ক্ষতি, এটা কিন্তু কী করতে হবে, মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে আমাদের যেটা দুটা কোম্পানিকে একসাথে করে আমার কি সংখ্যালঘু জাতীয় যে মাইনরিটি যে ইন্টারেস্ট আছে সেটা ক্যালকুলেশন করতে হবে। অধীনস্থ কোম্পানির হোল্ডিং কোম্পানির অংশটুকু বাদ দিয়ে অবশ্যই যে শেয়ার থাকে সেটাই মাইনরিটি। তারপরে আনরিলিজড লাভ যদি থাকে সেটা কি করতে হবে,
নির্ণয় করতে হবে। হোল্ডিং এবং অধীনস্থ কোম্পানির মধ্যে যদি লাভের ভিত্তিতে কোনো ক্রয় বিক্রয় এবং এ থেকে সৃষ্ট পণ্য যদি অবিকৃত থাকে তবে তা অনার্জিত লাভ নির্ণয় করতে হবে আর কি। তারপরে মূলধন সঞ্চিতি বা গুডউইল, মাইনরিটি ইন্টারেস্ট, আনরিলিজড প্রফিট, কনসোলিডেটেড ব্যালেন্স শিট ব্যালেন্স বা প্রফিট নির্ণয় শেষ হলে কনসোলিডেটেড ব্যালেন্স শিট প্রস্তুত করতে হবে। সেক্ষেত্রে উভয় কোম্পানির উদ্ধৃতপত্রের দায় ও সম্পদ যোগ করে কনসোলিডেটেড ব্যালেন্স শিটে প্রস্তুত করতে হবে। বর্তমানে কনসোলিডেটেড ব্যালেন্স শিট উদ্ধৃতপত্র বিবরণী আকারে প্রকাশ করার তাগিদ আছে। এই কারণে প্রথম অংশে সম্পত্তিগুলো সব লিখতে হবে, সম্পদকে আবার দুই ভাগে ভাগ করতে হবে, একটা হচ্ছে স্থায়ী আর একটা হচ্ছে চলতি, আর নিচে মূলধন এবং দায় দেখাতে হবে। অর্থাৎ কনসোলিডেটেড ব্যালেন্স শিটকে 4 ভাগে কী করে ভাগ করে দেখাতে হবে এবং সম্পদ এবং দায় কী হবে, সমান হবে। এই ছিল হোল্ডিং কোম্পানি আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।